আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 5 জুন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ভোট আসছে, উন্নয়নের সঙ্গে সুবিধাভোগী সৃষ্টিতেও নজর সরকারের। ক্যাবিনেট বৈঠকের পর গুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। 4,500 কোটি টাকা ব্যয়ে রূপায়িত হবে 2 ব্যক্তিগত লাভালাভের প্রকল্প। রিসার্চ স্কলারদেরও 25,000 টাকা করে। ডিমা হাসাও জেলার সড়ক উন্নয়নে 3,900 কোটি টাকা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জনগণের হাতে বন্দুক দিয়ে রাজ্যকে অশান্ত করতে চাইছে সরকার, অভিযোগ গৌরব গগৈ। কাছাড়ের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা এপিসিসি সভাপতির। পাতারকান্দির বেহাল বাঁধ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুক্রবার শ্রীভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কালোবাজারের বিরুদ্ধে অভিযান, মেহেরপুর থেকে উদ্ধার 69,000 প্যাকেট আলু। মেঘালয়ের কয়লা খনিতে দোষে প্রাণ গেল যুবকের, বনাখালে সুখের ছায়া। কাটলিজোড়ায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পরিদর্শন এডিসিদের। এবং সর্বশেষ খবরটি হলো, আগামী বছর 1 মার্চ শুরু আদমশুমারি। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভার ভোট এগিয়ে আসছে, হাতে আর সময় নেই বেশি। তাই উন্নয়নে যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনি মন দেওয়া হয়েছে সুবিধাভোগী সৃষ্টিতে। 4,500 কোটি টাকা ব্যয়ে মহিলা উদ্যমিতা প্রকল্প, আত্মনির্ভর আসাম অভিযানের মতো ব্যক্তিগত লাভালাভের প্রকল্প রূপায়ণ শুরু করতে চলেছে সরকার। এই দুটি প্রকল্প রূপায়ণের জন্য 1450 কোটি টাকা মঞ্জুরে বুধবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ডিমা হাসাও জেলার সড়ক উন্নয়নে বরাদ্দ করা হয়েছে 3,875 কোটি টাকা। বুধবার বিকেলে দিশপুর জনতা ভবনের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন বেশিরভাগ মন্ত্রী। তবে বন্যা পরিস্থিতি তদারকির জন্য বিভিন্ন জেলায় থাকা মন্ত্রীরা বৈঠকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনার জন্য শহীদ কনকলতা বিশ্ববিদ্যালয় নির্মাণে অগ্রগতি, এর জন্য 400 কোটি টাকা মঞ্জুর করেছে মন্ত্রিসভা। বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে প্রস্তাবিত শহীদ কনকলতা বিশ্ববিদ্যালয়ের মডেল প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, গহপুরের ভুলাগুড়ি চা বাগানে ওই বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। এর জন্য অধিগ্রহণ করতে হবে চা জনগোষ্ঠীর লোকদের জমি। যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হবে। তাছাড়া 4র্থ শ্রেণীর পদে চাকরিতেও অগ্রাধিকার দেওয়া হবে। স্বেচ্ছামূলক অবসরের সুবিধাও দেওয়া হবে শ্রমিকদের। তাছাড়া ব্যক্তিগত লাভালাভের কয়েকটি প্রকল্প দ্রুত রূপায়ণের পথে এগোচ্ছে সরকার। মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারদেরও এককালীন 25,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণা করছেন তারা ওই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে ওই টাকা পাওয়া যাবে না। রিসার্চ স্কলারদের দেওয়া হবে 25,000 টাকা করে, তবে দিব্যাঙ্গ হলে দেওয়া হবে 40,000 টাকা করে। আবেদনের জন্য শীঘ্রই পোর্টাল খোলা হচ্ছে। বছরভর সেই পোর্টাল খোলা থাকবে, কারণ বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য নির্দিষ্ট সময় থাকে না, সারা বছরই চলতে থাকে। ফলে যখনই আবেদন করবেন তখনই টাকা দেওয়া হবে। তাছাড়া মোট 4,500 কোটি টাকা ব্যয়ে মহিলা উদ্যমিতা প্রকল্প, আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পের রূপায়ণ শুরু করতে চলেছে সরকার। ওই দুটি প্রকল্প রূপায়ণের জন্য মন্ত্রিসভার বৈঠকে 4,500 কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, গতবার বরাদ্দ করা হয়েছিল 3,000 কোটি টাকা। এর সঙ্গে আরো 1450 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ফলে ওই দুটি প্রকল্পের 4,500 কোটি টাকা ব্যয় হবে। কোন কেন্দ্রের সুবিধাভোগীরা কবে টাকা পাবেন সেই তালিকা প্রকাশ করা হবে প্রতি মাসের 9 তারিখে। প্রতি মাসে 30টি করে কেন্দ্রে টাকা দেওয়া হবে। 4টি জনে 4টি জনসভার মাধ্যমে টাকা বিতরণ করা হবে। মন্ত্রীরা এর রুটিন প্রস্তুত করবেন। অপরদিকে জনগণের হাতে বন্দুক দিয়ে রাজ্যকে অশান্ত করতে চাইছে সরকার, অভিযোগ সাংসদ গৌরবের। কাছাড়ের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা এপিসিসি সভাপতির। আসামকে অশান্তির দিকে ঠেলে দিতে চাইছে বিজেপি সরকার। সীমান্ত অঞ্চলে খিলঞ্জিয়াদের হাতে লাইসেন্সযুক্ত বন্দুক পিস্তল তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি
তথা যোরহাটের সাংসদ গৌরব গগৈ। পাশাপাশি গৌরবের পাকিস্তান যুক্ত থাকার বিষয়টি মুখ্যমন্ত্রী আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করবেন বলে যে মন্তব্য করেছেন, এরও কঠোর সমালোচনা করেন তিনি। এপিসিসি সভাপতি বুধবার শিলচরে দাঁড়িয়ে বলেন, মুখ্যমন্ত্রীর সমস্ত কেচ্চা কাহিনী হবে ফ্লপ শো। গৌরব বলেন, তার পাকিস্তান যুগের কল্প কাহিনী নিয়ে সিগ্রেট সিনেমা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, সুপার ফ্লপ হবে এই সিনেমা। কাছাড় জেলা তথা বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই বুধবার দুদিনের সফরে এসেছেন গৌরব। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত 3 মাস ধরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মীরা ব্যস্ত কংগ্রেসকে নিয়ে। জনগণের কল্যাণে কাজ করার তাদের কোনো পরিকল্পনা নেই। এবার নতুন করে আসামকে অশান্তির দিকে ঠেলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের হাতে তুলে দিতে চাইছেন বন্দুক এবং পিস্তল। গৌরবের প্রশ্ন, এটা কোন নীতি সরকারের? জনতার হাতে অস্ত্র তুলে দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। কারো সঙ্গে শত্রুতা থাকলে বদলা নেওয়ার প্রচেষ্টা চালাতে পারে যে কেউ। কিছু মানুষের মধ্যে বদলা নেওয়ার মনোভাব সৃষ্টি হতে পারে। গৌরব বলেন, রাজ্যকে কোন দিকে ঠেলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী তা বোধগম্য হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বিভিন্নভাবে প্রচেষ্টা করে রাজ্যে শান্তি ফেরানোর জন্য কাজ করেছেন, এতে সফলতা এসেছে। শান্তির বাতাবরণ তৈরি হয়েছে তরুণ গগৈর প্রচেষ্টায়, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যকে অশান্ত করতে চাইছেন বলে অভিযোগ করেন গৌরব গগৈ। রাজ্যকে অরাজকতার দিকে ঠেলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি। তার পাকিস্তান যুক্ত থাকার অভিযোগের বিষয়টি নিয়ে গৌরব গগৈ বলেন, গত লোকসভা নির্বাচনে তাকে হারাতে মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা উঠে পড়ে লেগেছিল, কিন্তু পারেনি। তখন পর্যন্ত পাকিস্তান সংক্রান্ত কোনো বিষয় উঠে আসেনি, কিন্তু এখন বিধানসভা নির্বাচন যত গড়িয়ে আসছে ততই পাকিস্তান সংক্রান্ত বিষয়টি সামনে এনে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা ফ্লপে পরিণত হবে। পাল্টা তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কার্যত কটাক্ষ করে বলেন, হিমন্ত তাকে এত প্রচার দিয়েছেন, যার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিয়েছে। অপরদিকে পাতারকান্দির বেহাল বাঁধ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুক্রবার শ্রীভূমি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পাতারকান্দিতে ভাঙ্গা বাঁধ বিধ্বস্ত মানুষের খোঁজ নিতে পৌঁছলেন মৎস্য, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার দুপুরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সরাসরি পাতারকান্দির উত্তর বিলবাড়ি অঞ্চলের বেহাল বাঁধ পরিদর্শনে পৌঁছে যান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সার্কেল অফিসার বলিন বাবা বালারি, জল সম্পদ দপ্তরের আধিকারিকগণ, দলীয় কর্মীবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ভাঙ্গা বাঁধের আশেপাশের পরিস্থিতি স্বচক্ষে দেখে তিনি প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতাকে তুলে ধরেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এই কদিনের টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন। কোথাও কোথাও একদিনে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এই ভয়াবহ অবস্থার গুরুত্ব অনুধাবন করে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই সব সময় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। মন্ত্রী পাল বাবু আরো জানান, আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সরজমিনে দেখতে আসবেন। সেই সফরে পাতারকান্দিতে তার আগমন নির্ধারিত হয়েছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে রাজ্য সরকার রয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য এককালীন আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। তার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই বন্যায় কাছাড় জেলায় প্রায় 700টি গ্রাম এবং হাইলাকান্দি ও শ্রীভূমি মিলিয়ে প্রায় 300টি রাজস্ব গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কড়া নির্দেশ দিয়েছেন, দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য দ্রুত এবং সঠিকভাবে বন্টনের ব্যবস্থা করতে হবে। প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিকদের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকারের তৎপরতা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই তাৎক্ষণিক মাঠ পরিদর্শন প্রমাণ করে দেয় সরকার জনগণের পাশে রয়েছে। পাতারকান্দি সহ গোটা বরাকবাসী আজ আশার আলো দেখছে সহমর্মিতা, সমর্থন ও সমাধানের প্রতিশ্রুতিতে। অপরদিকে কালোবাজারির বিরুদ্ধে অভিযান, মেহেরপুর থেকে উদ্ধার 69,000 প্যাকেট আলু। বর্তমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির সময় যাতে কেউ অবৈধ মুনাফা অর্জনের সুযোগ না নিতে পারে, সেই লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন।
খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী মাননীয় কৌশিক রায়ের নির্দেশ এবং কাছাড়ের জেলা আয়ুক্ত শ্রী মৃদুল কুমার যাদবের তত্ত্বাবধানে বুধবার শিলচরের বিভিন্ন বাজার এলাকায় একের পর এক হঠাৎ তল্লাশি চালায় প্রশাসন। এই অভিযান চালিয়েছে খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগ, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা। অভিযানে মূল ভূমিকায় ছিলেন মুকুন্দর দাস, পরিদর্শক, খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক দপ্তর। তল্লাশির মূল লক্ষ্য ছিল বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধির অপচেষ্টা রুখে দেওয়া এবং গুদামজাত পণ্যের যথাযথ হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করা। অভিযানে শিলচরের গুরুত্বপূর্ণ বাজার অঞ্চল যেমন তারাপুর, মেহেরপুর, জেল রোড, রংপুর ও সদরঘাটে দোকান ও গুদামে খুঁটিনাটি পরিদর্শন ও স্টক যাচাই করা হয়। এই কঠোর অভিযান থেকেই মেহেরপুরে একটি বিশাল গুদামে মজুত অবস্থায় পাওয়া যায় ৫৬,০০০ প্যাকেট বেঙ্গল আলু ও ১৩,০০০ প্যাকেট আগ্রা আলু, যার প্রতিটি প্যাকেটের ওজন ৫০ কেজি। এই বিশাল মজুতের খোঁজ মিলে যাওয়ায় জেলায় আলুর ঘাটতির আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয় এবং প্রশাসনের তৎপরতাকে একটি তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দেয়। পরিদর্শনের সময় আলুর খুচরা মূল্য খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বাজারে বেঙ্গল আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬ থেকে ১৮ টাকায় এবং আগ্রা আলুর দাম ২১-২২ টাকার মধ্যে, যা স্বাভাবিক ও গ্রহণযোগ্য। এতে প্রমাণিত হয় যে বাজারে অস্থিরতা সৃষ্টি ও মূল্যবৃদ্ধির আতঙ্ক অনেকাংশে ভিত্তিহীন এবং কিছু অসাধু ব্যবসায়ীর অপপ্রচারের ফল। কাছাড় জেলা প্রশাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে, বাজারে ন্যায্য ব্যবসায়িক নীতি বজায় না রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান স্পষ্ট করে দিয়েছে যে সরকারের কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ। অপরদিকে মেঘালয়ের কয়লা খনিতে দোষে প্রাণ গেল যুবকের, বোনাখালে সুখের ছায়া। জীবিকার তাগিদে মেঘালয় পাড়ি দিয়েছিলেন তিনি। ঘরে রেখে গিয়েছিলেন নতুন বিয়ে করা স্ত্রীকে, কিন্তু সেই পথ থেকে আর ফেরা হলো না শাহাবুদ্দিনের। মাত্র ২ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকটি প্রাণ হারালেন মেঘালয়ের একটি কয়লা খনিতে ১০ পোড়ার ঘটনায়। বদরপুর থানার অন্তর্গত হাসানপুর গ্রাম পঞ্চায়েতের বোনাখালা গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয় যান। সেখানে এক ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কাজ শুরু করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিকেলে তিনি খনিতে কাজ করতে যান, কিন্তু সেদিন আর তার ফেরা হলো না। বিকেলে খনিতে ১০ নামলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বুধবার স্থানীয় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে নিয়ে আসা হবে। তবে বোনাখাল গ্রাম বর্তমান জলমগ্ন অবস্থায় রয়েছে। রাস্তা বেহাল হওয়ায় মরদেহ আনতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসানপুর জিপির এপি সদস্যা সায়রা বেগমের বাবা মুসলিম উদ্দিন প্রয়াতের আত্মীয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সহায়তা করে যাচ্ছেন এবং সব প্রক্রিয়া সহজ করতে সাহায্য করছেন। শাহাবুদ্দিনের মর্মান্তিক মৃত্যুতে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি বোনাখোলা গ্রামে নেমে এসেছে সুখের ছায়া। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজার সময় নির্ধারণ করা হবে। অপরদিকে আগামী বছর ১ মার্চ শুরু আদমশুমারি। দেশের জনগণনা শুরু হতে আরো ২ বছরের অপেক্ষা। ২০২৭ সালের ১ মার্চ থেকে কয়েকটি রাজ্য বাদ দিয়ে দেশ জুড়ে জনগণনা শুরু হবে। বুধবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর সামনে এসেছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ অঞ্চল ডিসেম্বরের পর থেকে মার্চ-এপ্রিল মাস পর্যন্ত বরফে ঢেকে থাকার সম্ভাবনা থাকে। তাই ওই রাজ্যগুলিতে জনগণনার কাজ শুরু হবে আগামী বছরের অক্টোবর থেকে, অর্থাৎ আর ১৬ মাস পরেই এই রাজ্যগুলিতে জনগণনার কাজ শুরু হয়ে যাবে। আর দেশ জুড়ে জনগণনা শুরু হবে তার ৬ মাস পর থেকে। প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়ে থাকে। ভারতের শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির জেরে তা পিছিয়ে যায়। একটা সময় কেন্দ্রের একটি সূত্র মারফত জানা যায় ২০২৩ সালে জনগণনা শুরু হতে পারে, কিন্তু সেটি বাস্তব হয়নি। গত মাসে কেন্দ্রের তরফে জানানো হয় জনগণনার সঙ্গে জাতিগত জনগণনা হবে। কোন বাড়িতে কতজন বসবাস করেন, তাদের ঘর বা বাড়ির সংখ্যা কটি, এই সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
বর্তমানে নরেন্দ্র মোদী সরকার যেসব কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে তার সবটাই 2011 সালের জনগণনা তথ্যের উপর নির্ভর করে হচ্ছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদের, তবে 2 বছর পর সেই সমস্যা থাকবে না। 2011 সালের জাতীয় জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি। তার আগের 2001-এর জনগণনার তুলনায় জনসংখ্যা বেড়েছিল 17.7%। এই পরিস্থিতিতে 16 বছর পর দেশের জনগণনা শুরু হবে। এদিকে জাতীয় জনগণনার পরেই কেন্দ্রীয় সরকার ডিলিমিটেশনের পথে হাঁটবে বলে জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভা এলাকার সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি নতুন করে ঠিক করা হবে, যাতে প্রত্যেক সাংসদ বা বিধায়ক একই সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন। তা নিশ্চিত করতে জনসংখ্যার ভিত্তিতে দেশ জুড়ে সীমানা পুনর্নির্ধারণ করতে চায় কেন্দ্র, এমনটাই সূত্রের খবর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।